আমি আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম। হাই ডিয়ার, ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল। চ্যানেলটি সবসময় আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে নতুন তাদের কথা স্মরণে রেখে যতটা সম্ভব সহজ ভাষাতে উপস্থাপন করার চেষ্টা করছি। স্পেশালি নতুনদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা, যারা দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে আমার আজকের এই টপিক্সটি শুনছেন, তাদের জন্য শুভকামনা রইল। তো আজকের টপিকস আমি শেয়ার নেটিং নিয়ে ভিডিও করতে যাচ্ছি। অনেকদিন যাবতই শেয়ার নেটিং নিয়ে একটা ভিডিও করব করে সময় স্বল্পতার কারণে আর করা হয়ে ওঠে নাই। তো সে কারণেই আমি শেয়ার নেটিং নিয়ে আজকে ভিডিও করতে বসেছি। তো বিশদভাবে আলোচনার পূর্বে একটু জেনে নিই নেটিং আসলে কি। সাধারণত একই দিনে কোনো নির্দিষ্ট শেয়ার বাজার দরের ব্যবধানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা তুলে নেওয়াটাকে নেটিং বলা হয়ে থাকে। যেহেতু একই দিনের মধ্যে ঘটনা ঘটে, তাই এই নেটিংকে ডে নেটিংও বলা চলে। নেটিং শুধু ডে নেটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, একদিন পরেও নেটিং করা যায়। আজকে আমি ডে নেটিং প্রাধান্য দিয়ে ভিডিওটি করতে যাচ্ছি। সামনের কিছুটা সময় সাথেই থাকুন। আমার জানা মতে এখন পর্যন্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রায় 30% এটা সম্পর্কে মোটেও অবগত নন। এছাড়া বাদ বাকি যারা একটু জানে তারাও অনেক সময় ভুল করে বসে থাকেন। তো নেটিং করতে হলে কিছু শর্ত মানতেই হবে। শর্তগুলো কি? এক হচ্ছে, শেয়ারে বা স্ক্রিপ্টে নেটিং করতে চান সেই শেয়ারটি পূর্ব থেকেই আপনার কোডে বা বিও অ্যাকাউন্টে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, শেয়ারটি অবশ্যই ম্যাচিউর থাকতে হবে। আর 3 নম্বর যেটা, কোডে বা বিও অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ম্যাচিউর ক্যাশ থাকতে হবে। এই 3টা শর্ত খুব ভালোভাবে মানতে হবে। তো আমরা এবার একটু বোঝার চেষ্টা করি যে নেটিং করলে আমাদের সুবিধা অসুবিধাগুলো একটু নিয়ে আলোচনা করব। তো নেটিং করলে আমাদের উপকারিতা কী, এই জিনিসটা নিয়ে আমরা একটু চিন্তা করি। সেটা হচ্ছে, আমি যে পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এক, বাড়তি কোনো ধরনের নতুন বিনিয়োগ ছাড়াই নিয়মিত লাভ করা সম্ভব। আমি 2 নম্বরে যেটা দিচ্ছি, ইতিপূর্বে অতিরিক্ত দরে ক্রয় করা থাকলে সুনিয়ন্ত্রিত নেটিংয়ের মাধ্যমে গড় ক্রয় মূল্য কমিয়ে আনা যায়। ফলে দেখা যায় কয়েকবার নেটিং করার পর পূর্বের ক্রয় মূল্যের সমান বা তার চেয়ে কম দরে বিক্রয় করলেও লাভ থাকে। এই বললাম উপকারিতা সম্পর্কে। আর অপকারিতা সম্পর্কে যেটা, সেটা হচ্ছে, ধরেন নেটিংয়ে দক্ষ না হলে অথবা প্রয়োজনীয় ব্যাকআপ না রেখে নেটিং করতে গেলে অধিকাংশ সময় হিতে বিপরীত, অর্থাৎ লাভের পরিবর্তে লোকসান গুনতে হয়। 2 নম্বর পয়েন্ট যেটা, নেটিংয়ের ক্ষেত্রে ব্রোকারেজ কমিশন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্রোকারেজ কমিশন বিবেচনায় না এনে স্বল্প ব্যবধানে নেটিং করে আপাতত দৃষ্টিতে লাভ মনে হলেও অনেক সময় তা লসে পরিণত হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে, সাধারণত যে সকল শেয়ারে স্প্রেড অনেক বেশি থাকে সে সকল শেয়ারে নেটিং ভালো হয়। স্প্রেড কম এমন শেয়ারে নেটিং ঝুঁকিপূর্ণ। আর 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে, যে কোনো শেয়ারে অতিরিক্ত নেটিং বা নয়েজ বেশি থাকলে সাধারণত সে সকল শেয়ারে বাজার দর আহামরি বৃদ্ধি পেতে পারে না। তার মানে আমি যেটুকু বুঝলাম যে আপনি যদি দক্ষ না হন তাহলে কিন্তু উপকারের চেয়ে অপকারিতার বেশি সম্ভাবনা। নেটিং আমরা আসলে সেই সমস্ত শেয়ারগুলোতে করবো যে সমস্ত শেয়ারের প্রাইস স্প্রেড বেশি, অর্থাৎ দৈনন্দিন সর্বনিম্ন দর ও সর্বোচ্চ দরের মধ্যে ব্যবধান বেশি থাকে। এই ধরনের শেয়ারে আমরা নেটিং করার জন্য আদর্শ শেয়ার মনে করি আর কি। তো আমি যে কথাগুলো বললাম এটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বক্তব্যটা আপনারা কতটুকু পরিষ্কার আমি জানি না। সে কারণেই আমি ভাবছি যে এটা আপনাদেরকে একটা এক্সেল শিটের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাইলে চলেন আমরা একটা এক্সেল শিটে চলে যাই।
এক্সেল শিটে খেয়াল করেন, আমি ফাইন ফুড শেয়ারটা নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করব। তো ফাইন ফুড শেয়ারটা নিয়ে যেহেতু ডিসকাশন করব, সেক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেন আমি এখানে লাস্ট 9টা ওয়ার্কিং ডের মানে যে শেয়ারগুলো বাই হয়েছিল, সেল হয়েছিল, হাই প্রাইস, লো প্রাইস, ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, এই জিনিসটা আমি নিয়েছি। এইটা নিয়েছি এটা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। এটা দিয়ে আপনাদের সাথে এক্সেল শিট দেখানো মানে এটা আপনাকে বাই করার জন্য অনুপ্রাণিত করা নয়। জাস্ট আমি এটাকে স্টাডি পারপাস আপনারা নেবেন, সেই জন্যই আমি এই শেয়ারটা 9 দিনের 9টা ওয়ার্কিং ডের হিসাব নিয়েছি। আমি সেখান থেকে এই ওয়ার্কিং ডের হিসাব অনুযায়ী আমি যে বাই করেছি, সেল করেছি, সেই জিনিসটা আপনাদের সাথে ডিসকাশন করব। আমি অলরেডি একটা এক্সেল শিট করে রেখেছি। তো এই এক্সেল শিটটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মনে করেন যে এখানে জনাব আক্কাস আলী 10 লাখ টাকার একটা পুঁজি নিয়ে সে পুঁজিবাজারে আসলো আর কি। তো এই হলো মিস্টার আক্কাস আলী। আমি ওনার এই 10 লাখ টাকা দিয়েই, এই যে দেখেন 10 লাখ টাকা ডিপোজিট করে সে বিও অ্যাকাউন্ট করেছে। 21 তারিখে দেখেন সে করেছে, এই ফাইন ফুডটা 10,000 শেয়ার বাই করেছে 56 টাকা 80 পয়সা করে। তাহলে বাই অ্যামাউন্ট হচ্ছে 5,68,000 টাকা। এটা উইদাউট কমিশন। আমি যদি 50 পয়সা ব্রোকারেজ কমিশন ধরি, তাহলে ওনার এটা হচ্ছে কমিশন। কমিশন সহ হচ্ছে ওনার প্রাইস হচ্ছে 5,70,840 টাকা। এটা অ্যাভারেজ কস্ট যদি হয় তাহলে 57 টাকা 08 পয়সা। আমি আপনাদেরকে একটা কলমে বুঝিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে টোটাল কস্ট হচ্ছে ওনার যদি ধরি তাহলে 5,70,840 টাকা। সো ওই দিনের মার্কেট প্রাইস ছিল 55 টাকা। আপনারা এটা একটু দেখে নেন, 21 তারিখে দেখেন। তাইলে এটা দেখেন 21 তারিখে যে তাহলে 56 টাকা 80 পয়সা। তাহলে আপনারা খেয়াল করেন, আমি আপনাদেরকে বলছিলাম যে হাই প্রাইজে কিনলেও সেটা থেকে কিভাবে করা মানে কমিয়ে নিয়ে আনা যায় আর কি। তো আমি ওই দিন হাই প্রাইজে কিনেছি। ওই দিনের হাই প্রাইস যেটা ছিল 21 তারিখের 68 টাকা 56 টাকা 80 পয়সা করে আমি বাই করেছি। তো এই বাই করার ফলে আমার এখন যেটা হচ্ছে যে দেখেন আমার হচ্ছে 20,840 টাকা লস আছে। ঠিক আছে। তো এই হলো অবস্থা। এটাতে আমি আপনাদের সাথে যেটুকু করলাম আর কি, যে এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনটা। তো কিভাবে হইলো সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন যেহেতু আমি সেটা বাই করেছি, তাহলে 21 তারিখে বাই করেছি, 22 তারিখে মেচিউর না থাকাতে আমি আমার কথা না, মিস্টার আক্কাস আলী, তো যেহেতু আমি ওনার কথা বলতেছি, মিস্টার আক্কাস আলী 22 তারিখে যেহেতু শেয়ার মেচিউর নেয়, তিনি শুধু বাজারের দর উঠানামাই দেখেছে, কিন্তু ভদ্রলোক কোনো কিছু বাই করতে পারেনি। 22 তারিখের অবস্থা দেখেন। 22 তারিখে দেখেন যে 55 টাকা 40 পয়সা লো ছিল, হাই ছিল 58 টাকা 90 পয়সা। তার মানে ওনার চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই, যেহেতু ওনার শেয়ারটা মেচিউর না। তো 23 তারিখে ওনার শেয়ারটা মেচিউর, 23 তারিখে ওনার শেয়ারটা মেচিউর, কিন্তু আমি 23 তারিখে ট্রেড না করে 24 তারিখে আমি চিন্তা করলাম যে যেহেতু অ্যাভারেজটা যেহেতু কমানোর যা উদ্দেশ্য, তাহলে এই ভদ্রলোক এই উদ্দেশ্যেই করলো কি, তার ক্রয় ক্ষমতা দিয়ে শুরুতেই কিছু ফাইন ফুড বাই করে নিয়েছে। ফাইন ফুড বাই করেছে মানে 4,000 শেয়ার সে বাই করেছে। আপনারা দেখেন আমি সেই জিনিসগুলো আলাদা করে দেখানোর চেষ্টা করছি। এই যেখানে বাই সেল ক্লাইম্যাক্স, এইটুকু হচ্ছে বাই, এটা হচ্ছে সেল। তাহলে ফাইন ফুড সে 4,000 শেয়ার সে বাই করছে কত, 54 টাকা 90 পয়সা করে। এখন আমি যদি করি, তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,19,600 টাকা, কমিশন হচ্ছে 1,098 টাকা। তাহলে দেখা যাচ্ছে নেট অ্যামাউন্ট যেটা হচ্ছে 2,20,698 টাকা। তার মানে আসলে অ্যাভারেজ বাই প্রাইস হচ্ছে 55 টাকা 17 পয়সা। এখন যখন দেখা গেল একটা সময় দেখা গেল যে মানে শেয়ারটার দাম বেড়ে গেছে, যখন দাম বেড়ে গেছে তখন নেটিং এর উদ্দেশ্যে যেহেতু 4,000 শেয়ার আমি কিনেছি নতুন, আমি 4,000 শেয়ার সেল করে দিলাম। সেটার প্রাইস ছিল 55 টাকা 60 পয়সা করে। তার মানে আমি যদি 55 টাকা 60 পয়সা বলতেছি, আসলে আমি যদি কমিশন কনসিডারেশন নেই তাহলে 55 টাকা 32 পয়সা পড়ে। তাহলে আমার দেখা যাচ্ছে যে এই 4,000 শেয়ারতে প্রফিট হচ্ছে মাত্র 5,090 টাকা। এখন মজার ব্যাপার হলো, আমি যখন 10 লাখ টাকা থেকে আমি যখন এই 10,000 শেয়ার কিনেছিলাম, তখন আমার পারচেজ পাওয়ার ছিল মানে 4,29,160 টাকা। অর্থাৎ আমি 10 লক্ষ টাকা থেকে আমার এখানে যে কস্ট প্রাইসটা, এই কস্ট প্রাইসটা বাদ দিলেই আমার এই পারচেজ পাওয়ারটা আমার পড়ে থাকার কথা। পরের দিন আমি যখন এই 4,000 শেয়ার, মানে পরের দিন বলতে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে 24 তারিখ। 24 তারিখে যখন 4,000 শেয়ার আমি বাই করলাম, আবার 4,000 শেয়ার সেল করে দিলাম, মাঝখানে 590 টাকা আমি প্রফিট পেলাম। তাতে করে কি হলো, আমার 10,000 শেয়ারের মধ্যে মানে 4,000 শেয়ার নতুন করে আমি বাই করার ফলেও, বাই করেছি সেল করেছি, কিন্তু আমার 10,000 শেয়ারই নিল, কিন্তু 4,000 শেয়ার আমার কাঁচা হয়ে গেছে। তার মানে আমার সেলেবল শেয়ার আছে এখন 6,000, টোটাল হচ্ছে আমার 10,000 শেয়ার। তো এই দেখা গেল প্রথম ট্রেডে আমি 590 টাকা
মানে প্রফিট করলাম, কিন্তু আমার কিন্তু শেয়ার সংখ্যা কিন্তু 10,000ই আছে। এবার আসেন, আমি কি করলাম, আমি 24 তারিখে ট্রেড করলাম। 24 তারিখের পরে আমি এবার 29 তারিখে ট্রেড করেছি। এর মধ্যে আমি আর ট্রেড করিনি। আপনারা দেখেন, আমি 29 তারিখে ট্রেড করলাম। তাহলে 29 তারিখে আমি যেটা করেছি সেটা হচ্ছে ফাইন ফুড আমি 5,000 আর 2,500 টোটাল 7,500 শেয়ার আমি বাই করেছি 53 টাকা 70 পয়সা করে। সেদিন 53 টাকা 60 পর্যন্ত নেমেছিল, 53 টাকা 70 আমি বাই করেছি। তো বাই করার ফলে আমার এখানে ইনভেস্টমেন্ট, আমার নতুন করে ইনভেস্টমেন্ট হয়ে গেছে সেখানে 4,04,763 টাকা। তো এখন হচ্ছে যে অ্যাভারেজ কিন্তু বাই প্রাইস হচ্ছে 53 টাকা 97 পয়সা। কারণ আমাকে অবশ্যই মানে ব্রোকারেজ হাউসের কমিশনটাকে অবশ্যই কনসিডারেশনে নিতে হবে। যদি না নেই তাহলে কিন্তু মুখে মুখে চোখে দেখা যাবে লাভ, আসলে কিন্তু লাভ না। তো আমি সেই 7,000 শেয়ার থেকে কি করলাম, 5,000 শেয়ার দিন শেষে আমি সেল করে দিয়েছিলাম। সেল করে যখন দিয়েছি তখন দেখেন সেটা আমি 57 টাকা 60 পয়সা করে সেল করে দিয়েছি, কিন্তু 2,500 শেয়ার কিন্তু আমার রয়ে গেল। আমি পুরো শেয়ারটা সেল করি নাই। তাহলে আমি কমিশন কনসিডার করলে 57 টাকা 51 পয়সা। আমি যদি এই দুইটার মধ্যে আমি হিসাব করি তাহলে এই 5,000 শেয়ারে আমার প্রফিট হয় 17,712 টাকা 50 পয়সা। তো আসলে যেটা হলো যে আমার এখানে পারচেজ পাওয়ার যেটা, সেটা হচ্ছে যে আমি 10 লাখ টাকা থেকে যে শেয়ারগুলো কিনলাম সেই শেয়ারগুলা প্লাস আমার যে এখানে কিন্তু মানে আমার অ্যাভারেজ কিন্তু কমে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আমার ফ্রম দ্য বিগিনিং এ অ্যাভারেজ ছিল 57 টাকা 08 পয়সা। আমি যখন নতুন শেয়ার বাই করলাম, আমি যখন এখানে 5,000 বাই করেছি আর 2,500 বাই করেছি, তার মানে হচ্ছে 7,500। তাহলে টোটাল আমার 7,500 প্রাইস হচ্ছে যে প্রাইসটা আছে, তার মানে আগের কস্ট প্রাইস প্লাস হচ্ছে যে এই দুইটার আমার মানে কনসিডারেশনে নিলে এই যে প্রাইসটা, এই টোটাল প্রাইসটা যদি আমি নিলে আপনি আমরা দেখবেন এখানে, আপনারা খেয়াল করে দেখবেন আমি এখানে দেওয়া আছে, এটা দেওয়াই আছে। এটা হচ্ছে যে আমার আগের যেই কস্টিং, সেই কস্ট প্রাইসের সাথে কস্ট মানে টোটাল কস্টের সাথে এই দুইটার কস্ট আমি অ্যাড করে দিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে 55 টাকা 72। আমি যখন সেল করেছি এই প্রাইসে তখন দেখেন আমার এখানে হচ্ছে এটা। তাহলে আমার এখন এটা থেকে যদি এটা বাদ দিই, মানে বাই থেকে সেল বাদ দিই, তাহলে 12,500 থাকে। আর আমি বাই থেকে যদি সেল বাদ দিই তাহলে যেটা থাকে এটাকে যদি আমি ভাগ দিই 12,500 দিয়ে, আমার কস্ট প্রাইস কিন্তু 55-তে চলে আসছে। এদিকে আমার কস্ট প্রাইস কমে আসলো, এদিকে আমি অলরেডি মনে করেন প্রফিট করলাম। তো এই হলো, এটা গেল আমার দ্বিতীয় ট্রেড। এখন আমি কি করলাম, যে শেষ দিনে আপনারা চলেন দেখি, আমারটা হচ্ছে 1 তারিখে, মানে ডিসেম্বরের 1 তারিখে আমি এখান থেকে যে শেয়ারটা ছিল 2,500 শেয়ার যে আমার অতিরিক্ত ছিল, সেই 2,500 শেয়ার আমি সেল করে দিলাম। তো আপনারা দেখেন, খেয়াল করে দেখেন এখানে ওই দিন 61 টাকা পর্যন্ত উঠেছিল। তো আমি শুধু সেদিন সেল করেছি আর বাই ব্যাক করি নাই। তো এই 2,500 শেয়ার আমি যখন সেল করলাম, সেটা আমি সেল করেছিলাম 60 টাকা 90 পয়সা। আমি যদি ব্রোকারেজ কমিশন কনসিডারেশনে নিই তাহলে 60 টাকা 60 পয়সা। এখন 60 টাকা 60 পয়সা প্রফিট হইল। তাহলে আমি এই 2,500 শেয়ারে এখানে 16,657 টাকা 50 পয়সা আমি প্রফিট করলাম। তাহলে আমার এখন মানে পারচেজ পাওয়ার হইলো 4,98,900 টাকা। আপনারা এই জিনিসটা করেন। তো এখানে দেখেন আমি সেখান থেকে কিন্তু আমার 12,500 থেকে 2,500 আমি যখন কনসিডারেশনে নিয়েছি, নেওয়ার পরে আমার কিন্তু কস্ট প্রাইসও কিন্তু এখানে কমে গেছে। যেটা আমার 57 টাকা 80 পয়সা ছিল সেটা এখন 53 টাকা 60 পয়সা চলে এসেছে। তো এতে করে যেটা হলো, আমার এখানে আমি যদি এই তিনটা ট্রেডে কত কত প্রফিট করেছি, এখানে প্রফিট করেছি 590 টাকা, এখানে করেছি 17,712 টাকা, এখানে করেছি 16,567 টাকা। এই তিনটা ট্রেডে আমি 34,870 টাকা অলরেডি রিয়েলাইজ গেইন। এখন আমার যে বাকি যেইটুকু শেয়ার রয়ে গেছে সেই শেয়ারটুকুতে আপনারা দেখেন আমার আর কত 10,000 শেয়ার রয়ে গেছে। আমি যদি এখন 60 টাকা 70 পয়সা করে হয় তাহলেও আমার 71,030 টাকা আমার প্রফিট হয়। তো সেটাকে আমি আনরিয়েলাইজ প্রফিট হিসেবে ধরলাম। তার মানে হচ্ছে আমার যে এখন টোটাল ইকুইটি, তার মানে হচ্ছে যে আমি এটা যদি করি তাহলে আমার দেখা যাচ্ছে যে আমি প্রফিট 1,05,900 টাকা হচ্ছে। তো আমার যেটা ছিল 10 লাখ টাকা আমার ছিল ক্যাপিটাল, সেটা আমার এখন হয়ে গেছে 11,05,900 টাকা। তার মানে ইকুইটি ইনক্রিজ করছে 1,05,900 টাকা। এখন এই জিনিসটা হয়েছে আমি যখন নেটিং করেছি। তো আমি নেটিং করার কারণে আমার এই জিনিসটা হয়েছে। তাইলে এখনই এটা হচ্ছে যে আমি যদি নেটিং না করতাম তাহলে কি কত টাকা প্রফিট হইতো। আপনারা দেখেন এই নেটিং এর সময় আমি যখন 57 টাকা 08 পয়সা করে এই যে শেয়ারটা কিনেছিলাম 10,000 57 টাকা 08 পয়সা,
আমি যদি এই শেয়ারটা মানে 21 তারিখে কিনেছি, ধরে নিলাম যে আমি আর ট্রেড করলাম না, ঠিক আছে, আমি মনে করেন যে 1 তারিখের প্রাইসেও যদি আমি সেল করে দিই, তাহলে আমার প্রফিট কত হয়? এই টাকাটা হয়, এই টাকা হচ্ছে মানে 36,160 টাকা। আমি এখানে কমিশন কনসিডারেশন না নিলেও আমি যদি দেখি, এটা হচ্ছে 6.33%। এটা হচ্ছে আমার প্রফিট। আর আমি নেটিং করার কারণে আমি এটা থেকে কত পেলাম? 1,05,900 টাকা। সেটা হচ্ছে 18.55%। আপনারা এবার ক্যালকুলেশন করেন যে আমি যে জিনিসটা ইয়ে করলাম সেটা হচ্ছে, আমি যদি বাকি 10,000 শেয়ার যদি মানে 1 তারিখের প্রাইসে সেল করে দেই, আমি ধরে নিলাম যে যেই প্রাইসে আমি এখানে 2,500 শেয়ার সেল করছি, ওই প্রাইসেও যদি আমি সেল করে দেই, সেখান থেকে আমার মনে করেন যে টোটাল প্রফিট আসবে 1,05,900। তাহলে আমার 3টা ট্রেড আমি যদি ধরি, আর একটা 4 নম্বর ট্রেডটা 10,000 সেল করি, 18.55%। তার মানে হচ্ছে আমাদের নেটিং এর যে সুবিধা সেটাটা হচ্ছে যে আমরা মানে কমের মানে বেশি দামেও যদি কোনো একটা শেয়ার কিনে ফেলি, সেটাকে আমরা অ্যাভারেজ করে প্রফিটও করতে পারি। আবার নেটিং দেওয়া হচ্ছে যে ম্যাক্সিমাম প্রফিটটা আমাদের নেওয়া আর কি। যে আপনি একটা শেয়ার খাটিয়ে, আপনি ক্যাপিটাল খাটিয়ে যেই প্রফিট করতেন, আপনি এই কষ্টটুকু করলে মানে আপনি তার চেয়ে বেশি প্রফিট করতে পারবেন। এটাই বোঝানো আমার উদ্দেশ্য ছিল। তো এইটুকু আপনাদের সাথে শেয়ার করা। আর তার সাথে আপনাদেরকে বলবো যে আরও যদি মানে ইয়াগুলা নিয়ে মানে উপরের যে আলোচনাগুলো করলাম, তো এইগুলা নিয়ে আলোচনা করলাম, কিছু শর্ত দিলাম, উপকারিতা বললাম, অপকারিতা বললাম। তারপরেও এই শেয়ার মার্কেটে আরও 2টা শর্ত আছে যে আপনারা নেটিং করার জন্য। সেটা হচ্ছে আপনাদেরকে বুঝে নিতে হবে বুলিশ মার্কেট, বেয়ারিশ মার্কেট। তাহলে এই দুই ধরনের মার্কেটে নেটিং 2 ধরনের। আশা করি পরবর্তী ভিডিওতে আমি যখন বাকিটা আলোচনা সম্পূর্ণ করব, তখন আপনারা বুঝতে পারবেন। তার মানে নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, কারণ ওই পার্টটা খুব জরুরি। আপনি কোন মার্কেটে নেটিং করবেন, বুলিশ মার্কেটে কিভাবে মানে বুল মার্কেটে আপনি কিভাবে নেটিং করবেন, আর বেয়ারিশ মার্কেটে কিভাবে নেটিং করবেন। কারণ ভিডিওটা আর বড় করতে চাই না। তো আজকের মতো এখানেই রাখলাম। খোদা হাফেজ, বাই বাই, টাটা।